ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ঈদের আগেই চালুর পরিকল্পনা। সুবিধা পাবে ৫ কোটি পরিবার। সরকারি ছুটির দিন শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের পর এবার ৩ সিটির নির্বাচনের প্রস্তুতি ইসির। চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। ২১ কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয়, সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম, বলছেন বিশ্লেষক। ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্ম টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রমজান উপলক্ষে আমদানি বাড়লেও খাতুনগঞ্জে অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে চিনির কেজিতে বেড়েছে ৫ টাকা। ভোজ্য তেল মণ প্রতি ৩০০ টাকা বাড়তি। দাম বাড়াতে নানা কৌশল ব্যবসায়ীদের। এবং ১০ দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি ট্রাম্পের। সতর্ক করল ইইউ। প্রতিরক্ষা জোরদার তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এতে অগ্রাধিকার পাবেন পিছিয়ে পড়া নারীরা। পর্যায়ক্রমে দেয়া হবে ৫ কোটি পরিবারকে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ৩ বাহিনীর প্রধান। এদিকে সরকারি ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার প্রথম দিন, সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও পরে ৩ বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন তারেক রহমান। ১.৫ ঘন্টার বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। মন্ত্রীরা বলেন, ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সব নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রীরা। পর্যায়ক্রমে দেশের প্রায় ৫ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুর 2টার দিকে বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামত কাজ শেষ না হয় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ছুটির দিনও সচিবালয়ে অফিস করবেন তিনি। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। ভারত চীনের পর এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এই অভিনন্দন বার্তায় আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে উভয়ের স্বার্থ রক্ষা হলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা যেতে পারে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা ও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প চিঠিতে লেখেন তিনি তারেক রহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের চেয়ে আরও উন্নত করতে চান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতোমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারের চিঠি পেয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে কমিশনের সভা করে ডিটেইল কর্মপরিকল্পনা সেটি আমরা গ্রহণ করব। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম সভা হয় 2020 সালের 2রা জুন। সে হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের 3রা জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2রা জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির 2021 সালের 23 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। তার মতে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হবে ইসি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখবো। 2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। সেই খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আর মাত্র কয়েক ঘন্টা পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। এই যে কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে, এর আগে যে সবশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু যে প্রায় শেষের দিকে এবং সেইগুলো কিন্তু যে সম্পূর্ণ করা হচ্ছে। আমরা পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এবং আরও একটি বিষয় যদি আপনাদেরকে এখানে দেখাতে চাই যে রংতুলির আছড়ে এখানে কিন্তু যে একটি মানে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা সংগ্রামীদের সেই সংগ্রাম গাথা কিংবা যে ঐতিহ্যের বিষয়টি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও কিন্তু এখানে আমরা জোর তৎপরতা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে পুরো শহীদ মিনার এলাকা। এবং আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে শীর্ষ কর্মকর্তারা তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কিন্তু যে ব্রিফ করবেন। আজকে র্যাব এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু যে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে সার্বিকভাবে যে কী অবস্থা। আজকে সকাল 11:15টার দিকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন। তারপরে আজকে সকাল 11টা নাগাদ সেখানে র্যাবের মহাপরিচালকের ব্রিফ করার কথা রয়েছে। এবং আজকে যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু যে মানে প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা নাগাদ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুরুতে জাতির পক্ষ থেকে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে। তারপরে কিন্তু যে একে একে রাষ্ট্রীয় অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপরে এই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং সবাই কিন্তু এখানে ভাষা শহীদদের প্রতি তাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে জাতির পক্ষ থেকে। এবং তার জন্য যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু যে সবগুলো বাহিনী তারা তাদের যে প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু যে সম্পন্ন করেছে। এর বাইরেও কিন্তু যে এই শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো অর্থাৎ যে কেন্দ্রীয় শহীদ মিনারকে একদম যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা সেই কাজগুলো কিন্তু যে এখন এই মুহূর্তে চলছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। আরও জানাচ্ছেন কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বন্ধ করতে হবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা। বাংলা ভাষার প্রতি তেমন আগ্রহ অনেকের নেই। আমাদের উচ্চ শ্রেণীর শিক্ষিত বাঙালির একটা রাষ্ট্রের ধনী লোকেরা, গুরুত্বপূর্ণ লোকেরা, উচ্চশিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে এই দেশে রাষ্ট্র গড়ে উঠবে না, বাঙালি উন্নতি করার মানসিকতার মানুষ নয়। এইভাবে যখন এক ধরনের আত্মসমালোচনা করেন তখন তো ভাষার গতিও খর্ব হয়। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়, এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এজন্য রফতানি পণ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, তা আমাদের রিঅ্যাকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করব, সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।
রমজানের দ্বিতীয় দিনেই রাজধানীর বাজারে কমল মুরগির দাম। স্থিতিশীল রয়েছে মুদি বাজার, তবে বাড়তি দামে কিনতে হচ্ছে মাছ। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তরা, রমজান শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ। তবে অন্যান্য সময়ের শুক্রবারে যে পরিমাণে ভিড় আমরা দেখতে পাই বাজারে, এখন প্রায় সকাল 10টা বেজে 15 মিনিট, এখনও কিন্তু ক্রেতাদের তেমন একটা ভিড় কিন্তু আমাদের চোখে পড়েনি। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের মুদি দোকানগুলোর সামনে। আমি যদি এই দিককার কথা বলি, তবে এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছে এই মুদি পণ্যের বাজার। রমজানের শুরু থেকেই ডাল, চিনি, ছোলা যেগুলোর বিশেষ চাহিদা থাকে এই সময়, সেগুলোর দাম কিন্তু এখনো পর্যন্ত বাড়েনি। আর বেশ স্বস্তি রয়েছে, এখানকার ক্রেতারাও কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করছেন এখানকার পণ্য কিনে। রমজানের আগ দিয়ে যে দাম ছিল সে দামেই কিন্তু বিক্রি হচ্ছে এখনও। যেমন চিনি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, মসুর ডালের কেজি 80 টাকা, মসুর ডাল যেটা মোটাটার কেজি 80 টাকা, আর যেটি চিকন মসুর ডাল সেটির কেজি 155 থেকে 160, মুগ ডাল 80 থেকে 90, খেসারি 85 থেকে 90, ডাবলি 60 থেকে 65, ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, ছোলার ডাল বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। ক্রেতারা বেশ সন্তুষ্ট মুদি পণ্যের বাজার করে। তবে ব্রয়লারের দাম কিন্তু কিছুটা বেড়েছিল। রমজানের শুরু থেকেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, তবে আজ কিন্তু ব্রয়লারের দাম 10 টাকা কমে 190-তে নেমেছে। লেয়ারের দাম কিন্তু 20 টাকা কমে বিক্রি হচ্ছে এখন 280 টাকায়, যেটি 300 টাকা ছিল। আর মাছ বাজারের যে অবস্থা, মাছের দামও কিন্তু বেশ বেড়েছে। মাছের দাম কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত বাড়তি। বেশিরভাগ মাছের দাম নিয়ে কিন্তু ক্রেতারা বেশ একটু অসন্তোষ প্রকাশ করছে যে রমজানের শুরুতেই মাছের দাম যদি এরকম বেড়ে যায়, তবে মাঝামাঝি পর্যায়ে গিয়ে হয়তো আরও বাড়ার আশঙ্কা থাকতে পারে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অন্তরা সেন। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি সত্ত্বেও রমজানের শুরুতে চট্টগ্রামে নানা কৌশলে বাড়িয়ে দেওয়া হয়েছে ভোজ্য তেল ও চিনির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বন ভোজ্য তেলে 60 থেকে 300 টাকা এবং প্রতি কেজি চিনিতে অন্তত 5 টাকা বাড়ানো হয়েছে। অথচ চট্টগ্রাম বন্দর দিয়েই গত 7.5 মাসে 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল ও প্রায় 4 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 7.5 মাসে 1,36,000 কোটি টাকা মূল্যের 10,38,000 মেট্রিক টন পাম অয়েল, 65,222 কোটি টাকা মূল্যের 4,63,000 মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশের শিল্প গ্রুপগুলো। এর বাইরে চট্টগ্রাম বন্দর থেকে একই সময়ে 13,027 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন পরিশোধিত চিনি ও 886 কোটি টাকা মূল্যের 1,07,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। ভোজ্য তেল ও চিনির এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। রমজানকে সামনে রেখে তেল এবং চিনি যেহেতু যথেষ্ট আমদানি হয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমদানি বাড়লেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা অজুহাতে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে। গত 2 সপ্তাহে প্রতি মণ পাম অয়েল 58 টাকা, সুপার 60 টাকা এবং সোয়াবিন 300 টাকা পর্যন্ত বেড়েছে। অস্থির হয়েছে চিনির বাজারও। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মণে বাড়ছে। চিনি সরবরাহ স্বাভাবিক আছে, দাম যে পর্যায়ে আসছে ওইভাবেই থাকবে। আমরা আশা করছি সরবরাহ বাড়লে দাম কমার সুযোগ আছে। বছরে বাংলাদেশের 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানে চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টন তেল ও 2.5 লাখ মেট্রিক টন চিনি। চলতি মাসে এলসি খোলায় জটিলতা না থাকায় আগে আমদানি হয়েছে এসব ভোগ্যপণ্য। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই দুইটা পণ্যকে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে, সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। খুচরা পর্যায়ে দ্রব্যের দাম বাড়লে এটা আমাদের করণীয় কি? এখানে আমাদের আসলে করণীয় কিছু থাকে না। কে কোথায় নিয়ে কুই দাম বিক্রি করতেছে আমাদের ওখানে গিয়ে মনিটর করা তো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব। জেলা প্রশাসকের পক্ষে সম্ভব যে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে মূল্য যে ডিফারেন্স আছে এটা ওনারা মনিটর করে ওইটা ঠিক করতে পারেন। আন্তর্জাতিক বাজার
আপনার কস্ট কত, এগুলো জানার জন্য তো এখন আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই এখন এনবিআর গেলে ওটা ডিউটি স্ল্যাব পাচ্ছেন, অনলাইনে ঢুকলে এটা আন্তর্জাতিক বাজার পাচ্ছেন। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে এমন অভিযোগে এরই মধ্যে একাধিকবার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেদিসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শুষ্ক মৌসুমে ফরিদপুরে নাব্য সংকট দেখা দিয়েছে পদ্মায়। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি জেলার সবচেয়ে বড় বন্দর C&B ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকরা। তবে শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস BIWT এর। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুষ্ক মৌসুমে ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেলার সবচেয়ে বড় বন্দর C&B ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া আটকে পড়া নৌযানে চুরি হচ্ছে প্রায়ই। এদিকে একই কারণে বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। গাড়ি নিয়ে ডেলি দিন লোড করতে আসলে 2 দিন 3 দিন লেগে যায় অ্যাক্টিভ মারতে। বড় বড় জাহাজগুলো আসতে পারতেছে না, তার জন্য আমাদের ইনকামও কমে গেছে। নদীটা খনন করে দিলে আমরা ফুল লোড নিয়ে পণ্যবাহী জাহাজগুলো ঘাটে আসতে পারে। পানি কমের কারণে সন্ত্রাসী টাইপের যারা, ওরা এসে মারধর করে মোবাইল, টাকা পয়সা, সিমেন্টের বস্তা পর্যন্ত ওদের ট্রলারে আমাদের নিজে বহন করে উঠাই দিতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি একটাই, দ্রুত ড্রেজিং করে এটা নাব্যতা ফিরে আনার দাবি। ঘাট ইজারাদার বলছেন বারবার সংশ্লিষ্ট বিভাগে সমস্যার কথা জানানোর পরও মিলছে না সমাধান। কর্তৃপক্ষরা সবসময় অবহিত করতেছে, জানাইছি, সবসময় তাদের সাথে ধন্যবাদ হচ্ছে। তবে BIWT জানায় ফরিদপুর সংলগ্ন পদ্মা নদীতে 23 কিলোমিটার এলাকা জুড়ে ডুবোচর রয়েছে। শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। 2-1 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে আমরা এটা কাজ শুরু করব, যে মাটিটা আমাদের কোথায় ফেলা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত এই নাব্যতা সংকট নিরসন করে আমরা নৌ চলাচলে সচেষ্ট করে তুলব। 2017 সালে সরকার ফরিদপুরের C&B ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে অন্তর্ভুক্ত করে। BIWT এর তথ্য মতে চলতি অর্থ বছরে নৌবন্দরটি 2,85 লাখ টাকায় ইজারা দেয়া হয়। সময় সংবাদ, ফরিদপুর। বগুড়ার নন্দীগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক স্কুল শিক্ষার্থীর। নিহত মিলন রহমান ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করে জড়িতদের বিচার দাবি করেছে উপজেলা ছাত্রদল। স্থানীয়রা জানান, নন্দীগ্রামের বুড়ইল এলাকার শামীমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ শেষে দাঁড়িয়েছিলেন। এ সময় শামীম 5 থেকে 7টি মোটরসাইকেলে 10 থেকে 15 জনকে নিয়ে সেখানে আসে। এ সময় মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। এবার বড় লোকসানের শঙ্কায় পড়েছেন নারায়ণগঞ্জের ফুল চাষিরা। গেল বর্ষায় অতিবৃষ্টি ও জমিতে জলাবদ্ধতার কারণে এই দুর্দশা বলে জানান তারা। তবে কৃষিখাতের সম্ভাবনাময় ফুল চাষের ফলন বাড়াতে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আরিফ হোসেনের ছবি ও শওকত আলী সৈকতের তথ্যের রিপোর্ট। এ যেন এক ফুলের রাজ্য। হরেক রকম ফুলে ছেয়ে গেছে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন। গত 2 যুগ ধরে এই ইউনিয়নের সাবদি, দিঘলদি, মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 550 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। বাগানের তাজা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। কোন গাছটা দেখতে কেমন, এটাকে আমার বাচ্চাকে আজকে আমি দেখতে নিয়ে এসেছি। তাজা ফুলগুলোর জন্যই আমরা আসছি, এগুলোর সাথে সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য। দেশের প্রধান ফুল ব্যবসা কেন্দ্র করে রাজধানী শাহবাগ সহ বিভিন্ন জেলাতেও এখান থেকে ফুল সরবরাহ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত 5 মাস ধরে ফুল বাগানে দিনরাত শ্রম দিচ্ছেন চাষিরা। তবে গেল বর্ষা মৌসুমে টানা বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা
ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবছর ফুলের ফলন খুবই কম হয়েছে। এতে ফুল চাষে পুরোপুরি লোকসানের আশঙ্কা করছেন তারা। আমরা সরকারের কাছে আবেদন আমাদের যাতে ঋণ দিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে আমাদের সহায়তা করে। কৃষকদেরকে ব্যাচ আকারে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সহায়তা এই বিষয় দেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অতীতেও অনুরোধ করেছি এবং সামনেও করব। গত বছর বন্দর উপজেলায় 80 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর মাত্র 65 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বোর্ড অফ পিসের সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় তৈরি করেছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে IRGCও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পার্চেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর AFC নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহর অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিভোর বাংলার মেয়েরা। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর AFC নারী এশিয়ান কাপে খেলতে গেল অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। 3 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 9 মার্চ প্রতিপক্ষ 5 বার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। আমাদের জন্য প্রথম যে আমরা AFC কোয়ালিফাই করছি এবং এত বড় একটা দেশে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি, খেলার সুযোগ পাচ্ছি এত বড় বড় দেশের সাথে, তো অবশ্যই ভালো লাগতেছে। আমাদের গ্রুপে যারা আছে চায়না, কোরিয়া, তারা সবাই অনেক ভালো টিম। তারপরেও আমাদের চেষ্টা যেটা থাকবে যে আমাদের সর্বোচ্চটা দেয়া, রেজাল্ট যাই হোক দেশবাসী যেন আমাদের ফুটবল খেলাটা দেখে যাতে উপভোগ করতে পারে, ভালো বলতে পারে, এটা আমাদের চেষ্টা থাকবে। প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক। এতদিন প্র্যাকটিস করার, ভালোভাবে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়ার, আমাদের লিগ ছিল সেখানেও আমরা খেলার চান্স পাইছি। প্রিপারেশন আমাদের ভালো, আমরা চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার। প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়েরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, ঈদের আগেই চালুর পরিকল্পনা, সুবিধা পাবে 5 কোটি পরিবার, সরকারি ছুটির দিন শনিবার অফিস করবেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটির নির্বাচনের প্রস্তুতি, ইসির চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার, 21 কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয় সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম বলছেন বিশ্লেষক। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্য, আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ নিবিড়। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।